হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 15 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো রথিপুর বরদা বাণীপীঠ এইচএস, এই স্কুলের কোশ্চেন পেপারটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। দেখো আমাদের 15 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটি হলো অক্সিঅ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়, তাহলে অ্যাসিটিলিন গ্যাসটা কিন্তু ব্যবহার করা হয়। জলে নুন মেশালে জলের মধ্যে যখন কোনো অপদ্রব্য মেশানো হয় তখন তার স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়, অপশন বি। তাপ সঞ্চালনে পরিচলন পদ্ধতির জন্য বায়ুপ্রবাহ হয়। এরপরে দেখো 2-1 ঠিক না ভুল। দেখো বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, মাধ্যমের কিন্তু প্রয়োজন হয় না বিকিরণ পদ্ধতিতে, তাহলে এক্ষেত্রে এটা হবে কিন্তু ভুল। এরপরে ড্যাশ কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে, এখানে আনসার তোমরা লিখবে বায়ুর। কেমন, বায়ুর কম্পনের ফলেই কিন্তু বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয়। ক্যালোরি কাকে বলে? ক্যালোরির সংজ্ঞায় তোমরা দেখো লিখবে টেক্সট বুক থেকে, পেজ নাম্বার হচ্ছে 30। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলা হয়। এরকম ভাবে আনসারটি লিখবে। নেক্সট কোশ্চেন দেখো, আলুর মধ্যে উপস্থিত যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল এবং অক্সিজেনে বিয়োজিত করে সেটি হচ্ছে ক্যাটালেজ। নেক্সট ঠিক বা ভুল, জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, এটা কিন্তু অবশ্যই সত্য। 3 দাগের প্রথম প্রশ্ন দেখো, একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 10 গ্রাম বরফকে গলিয়ে জলে পরিণত করে সেই জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগে? তাহলে এখানে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের কি রয়েছে, আইস রয়েছে, সেটাকে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার মানে জলে কনভার্ট করতে হবে প্রথমে। তারপরে সেই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলটাকে আমাকে নিয়ে যেতে হবে 10 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে। তাহলে মাঝখানে এই স্টেপগুলো রয়েছে। এটা আমরা কিভাবে করব আমি তোমাদের খাতার মধ্যে করে দেখাচ্ছি। প্রথমে আমাদের যেটা করতে হচ্ছে ফার্স্ট স্টেপ মানে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই জলে পরিণত করতে হবে। তাহলে এখানে উষ্ণতা একই, তাহলে লিন তাপের কনসেপ্টটা কাজে লাগবে। আমরা জানি 1 গ্রাম বরফকে মানে ওই 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করতে 80 ক্যালোরি করে তাপ লাগে। 80 ক্যালোরি পার গ্রাম হচ্ছে বরফ গঠনের লিন তাপ। তাহলে 1 গ্রামে যদি 80 ক্যালোরি লাগে তাহলে 10 গ্রামে কত লাগবে? 10 গ্রামে লাগবে 80 গুণ 10 মানে 800 ক্যালোরি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমার কি হলো, 0 ডিগ্রি উষ্ণতার বরফ ছিল সেটা 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত হলো। এবার আমি কি করব, 0 ডিগ্রি উষ্ণতার জলটাকে মানে জল থেকে বা জলেই যাব কিন্তু উষ্ণতাটা পাল্টাবে, উষ্ণতা বাড়বে, 0 থেকে 10 হবে। তাহলে এখানে যে সূত্র সেটা হচ্ছে H ইজ ইকুয়াল টু মানে গৃহীত তাপ H ইজ ইকুয়াল টু ms ডেল্টা টি। ভর হচ্ছে জলের 10, এস আপেক্ষিক তাপ জলে তোমরা জানো 1, আর উষ্ণতা বাড়াবো 0 থেকে 10, তার মানে 10 বাড়াবো, তাহলে 10 10 100, তাহলে 100 ক্যালোরি আমাদের তাপ লাগবে। তাহলে এখানে মোট প্রয়োজনীয় তাপ কত? আগে আমরা পেয়েছিলাম 800 ক্যালোরি তাপ লাগলো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির জলে পরিণত হতে, আর এখানে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি যেতে 100 ক্যালোরি, তাহলে 800 আর 100 হয়ে গেল মোট 900 ক্যালোরি। তাহলে এটা হবে কিন্তু ফাইনাল আনসার। নেক্সট দেখো, তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তন কি? তাপমোচী মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেখানে তাপ উৎপন্ন হয়। দেখো যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। এখানে অনেক উদাহরণ দেওয়া হয়েছে, যে কোনো একটি উদাহরণ দেবে। আমি এখানে তোমাদের এই উদাহরণটার কথা বলবো। পোড়াচুনে যদি জল দেওয়া হয়, দেখো পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন জল মেশানো হয় তখন কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে এক ধরনের তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। এরপরে তাপগ্রাহী মানে হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যে বিক্রিয়া তাপটা শোষিত হয় তাদের বলা হয় তাপশোষী বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। অনেক উদাহরণ রয়েছে, এই উদাহরণটা দেবে। চুনাপাথরকে উত্তপ্ত করলে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই সঙ্গে তাপ শোষিত হয়, তাই এটি একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিতে হচ্ছে, এ তাপ শোষণ করছে, নিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এখানে তাপের শোষণ হচ্ছে, তাই জন্য তাপগ্রাহী বা তাপশোষী রাসায়নিক বিক্রিয়া। তাহলে সংজ্ঞা সহ তোমরা একটা করে অবশ্যই উদাহরণ দেবে। এরপরে দেখো, খাবার সোডা ও অক্সালিক অ্যাসিডের মিশ্রণ যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কিন্তু
ওই মিশ্রণে যদি কেরোসিন যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না কেন? লিখবে দেখো, কেরোসিন বা বেঞ্জিন দ্রাবক ব্যবহার করলে কোনো বুদবুদ নির্গত হবে না। তার কারণ খাবার সোডা আয়নীয় যৌগ, অন্যদিকে কেরোসিন, বেঞ্জিন ইত্যাদি জৈব দ্রাবক হয় সোডিয়াম বাইকার্বনেট মানে যেটা খাবার সোডা এতে দ্রবীভূত হতে পারে না, তাই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। নেক্সট দেখো, 2Na প্লাস H2 সোডিয়ামের সঙ্গে যখন হাইড্রোজেনের বিক্রিয়া হয় তখন সোডিয়াম হাইড্রাইড মানে NH উৎপন্ন হয়। প্রদত্ত বিক্রিয়াটির ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এখানে দেখো, সোডিয়ামের সঙ্গে যখন হাইড্রোজেনের বিক্রিয়া হয় তখন সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হচ্ছে। এখানে 2Na দেখো কি করছে, প্রত্যেকটা সোডিয়াম একটা করে ইলেকট্রন বর্জন করছে, তাহলে দুটো সোডিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে, 2Na প্লাস প্লাস 2 ইলেকট্রন হচ্ছে। আর আমরা জানি যে সমস্ত পদার্থ বা যে কোনো পরমাণু যখন ইলেকট্রন বর্জন করে, তাই না, লস অফ ইলেকট্রন মানে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে সোডিয়াম ইলেকট্রন বর্জন করছে, তার জন্য এখানে লেখা হয়েছে যে সোডিয়াম ইলেকট্রন বর্জন করে জারিত হয়, তাহলে সোডিয়ামের জারণ ঘটে। অপরদিকে হাইড্রোজেন কি করছে, দেখো প্রত্যেকটা হাইড্রোজেন এক একটা করে ইলেকট্রন গ্রহণ করছে। দুটো হাইড্রোজেন, দেখো এটা হাইড্রোজেনের একটা অণু, তার মানে হাইড্রোজেনের দুটি পরমাণু, তাহলে দুটি পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে দেখো হাইড্রোজেন মাইনাস আয়ন উৎপন্ন করছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করছে, আর গেইন অফ ইলেকট্রন গ্রহণ করা, তার মানে হচ্ছে এটা বিজারণ বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনের কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। তো এটাই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এবং তার সঙ্গে তোমরা দেখো এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সোডিয়াম থেকে এরকম ভাবে সোডিয়াম মানে NaH যেটা লিখলে সেটা তোমরা এখানে উপরে লিখবে জারণ, তার কারণ সোডিয়াম হাইড্রাইডে জারিত হয়েছে। আর হাইড্রোজেন থেকে যেটা এটা সেটা তোমরা লিখবে বিজারণ। কেমন? তাহলে ছোট করে এগুলো তোমরা লিখে দেবে। নেক্সট, তড়িৎ লেপন কি? 208 পাতায় দেখো দেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। এর সাথে প্রশ্ন আছে, লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড আর অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? যার উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে ক্যাথোডে রাখতে হয়। লোহার উপর আমরা প্রলেপ দেব, তার জন্য লোহাটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব, লোহা বা লোহার বস্তুটাকে ক্যাথোডে রাখবো। অ্যানোডে কি ব্যবহার করব? যে জিনিসের প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানোডে রাখতে হয়। এখানে নিকেলের প্রলেপ দিচ্ছি, তার জন্য অবশ্যই সেটা বিশুদ্ধ ফর্ম নিতে হবে। তাহলে বিশুদ্ধ নিকেলের পাত এটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। পরের পাতায় চলে যাব। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার দেখো 95। অনুঘটকের প্রথম বৈশিষ্ট্য লিখবে, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। তাহলে অনুঘটক শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে অবিকৃত অবস্থায় থাকে। 2 নম্বর, এমন কোন অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। অনুঘটক শুধুমাত্র পার্টিকুলার কোন একটা বিক্রিয়ার বেগটাকে হয় বাড়াবে বা কমাবে, কিন্তু সব বিক্রিয়ার জন্য একটা অনুঘটক নয়, প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা অনুঘটক রয়েছে। কোন একটা পার্টিকুলার অনুঘটক সব বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অনুঘটক হিসাবে ব্যবহার কাজ করতে নাও পারে। দুটো বৈশিষ্ট্য বলেছে, দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। নেক্সট, ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন, কোন তরলের বাষ্পায়নের হার উষ্ণতা ও তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? প্রথমে আসবো ক্ষেত্রফল। দেখো, যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয়। তার জন্য চা কাপ থেকে ঢেলে প্লেটে খেলে সেক্ষেত্রে বাষ্পায়ন দ্রুত হয় এবং প্লেটে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। নেক্সট, উষ্ণতার কথা বলেছে। বাষ্পায়ন হওয়ার জন্য কোনো বিশেষ উষ্ণতার প্রয়োজন হয় না, তবে উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। তাহলে উপরিতলের ক্ষেত্রফল এবং উষ্ণতা দুটো পয়েন্ট দিয়েই তোমরা কিন্তু লিখবে। এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নেব। 2,4-D হলো এক প্রকার, এটা দেখো আগাছা নাশক। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি সেটি হচ্ছে এডিস মশা। খারিফ ফসল হচ্ছে ভুট্টা। নন সিটার মুরগি এগুলোর মধ্যে লেগহর্ন। এরপর 2-1, ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক ব্যাকটেরিয়া থাকে। কোন ব্যাকটেরিয়া থাকে? আনসার হবে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কিন্তু থাকে। চেনোপোডিয়াম কি? চেনোপোডিয়াম হচ্ছে এক ধরনের আগাছা। জিঙ্ক ফসফাইড ব্যবহৃত হয় কি দমনে? জিঙ্ক ফসফাইড কিন্তু
ইঁদুর দমনে ব্যবহৃত হয়। কেমন? ইঁদুর দমনে। নেক্সট দেখো, প্রথম শব্দ জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় শব্দ জোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে, পূরণ করতে হবে। মেজর কার্প হচ্ছে কাতলা, মাইনর কার্পের পুঁটি লিখতে পারো, আমি এখানে বাটা লিখলাম। এরপর 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম হচ্ছে ডিপ্লিটার পদ্ধতি কি, এটা তোমরা চাইলে টেক্সট বুক থেকে লিখতে পারো বা রাইমার্টিন থেকে যারা লিখতে চাও 453 পাতায় রয়েছে, দেখো এটা বহুবার আলোচনা করেছি, তাই জন্য আর আলোচনা করছি না। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে। নেক্সট, নিবিড় মিশ্র মৎস্য চাষ বলতে কি বোঝো? লিখবে দেখো, খাদ্যস্তর ভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে 3 প্রকার দেশি কার্প জাতীয় মাছ, কি কি সেটা? রুই, কাতলা ও মৃগেল। এই 3 দেশি কার্প জাতীয় মাছের সঙ্গে যখন 3 প্রকার বিদেশি কার্প জাতীয় মাছ যেমন সিলভার কার্প, গ্রাস কার্প আর সাইপ্রিনাস কার্প একসঙ্গে চাষ করা হয়, তখন সেই প্রকার মাছ চাষকে নিবিড় মিশ্র মাছ চাষ বলে। এই মাছ চাষ পদ্ধতিকে পলিকালচারও বলা হয়। এতটা লিখলে, এই ছকটা লেখার দরকার নেই। তারপর তোমরা চাইলে এইটুকু লিখতে পারো, সুবিধা পুকুরের সমস্ত খাদ্যস্তর সমানভাবে ব্যবহৃত হয় বলে মাছ চাষিরা কম খরচে উচ্চ ফলন লাভ করেন। এই জাতীয় মাছ চাষে উৎপাদন খুব বেশি হয়। নেক্সট দেখো, যক্ষ্মা রোগের উপসর্গ লেখো। টেক্সট বুকের পেজ নাম্বার 171। যক্ষ্মা রোগের লক্ষণ হলো ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া, রাতের দিকে কষ্ট বাড়ে, এক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, প্রচন্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত হচ্ছে যক্ষ্মা রোগের লক্ষণ। আর শেষ প্রশ্ন, কালাজ্বরের অপর নাম কি? এই রোগের লক্ষণ লেখো। কালাজ্বরের অপর নাম হচ্ছে দেখো দমদম জ্বর। আর লক্ষণ দেওয়া হয়েছে দেখো, ধারাবাহিক জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লিহা বা স্প্লিন বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া প্রভৃতি হচ্ছে এই রোগের লক্ষণ। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 8-এর 15 নম্বর যেটা সেট দেওয়া ছিল পরিবেশ ও বিজ্ঞানের, সেটি আমরা সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্রার পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, পরিবেশ ও বিজ্ঞান হতে পারে, ইতিহাস ভূগোল ক্লাস হতে পারে, সেই সমস্ত ক্লাস যদি তোমাদের মিস হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।